পার্লামেন্ট মেয়াদ 4 বছর, হ্যাঁ 21 বছর। বিশেষ করে আমি ফুয়াদ ভাইয়ের আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই ডেমোক্রেসির প্রতি খুবই ক্ষুব্ধ আছেন বাংলাদেশের লোকজনের উপরে। ইনফ্যাক্ট এই চিন্তা প্রাচীন, মানে আমি ওনার মধ্যে এক ধরনের সক্রেটিসের ছায়া। সক্রেটিস খুব সিরিয়াসলি গণতন্ত্রের বিরোধী মানুষ ছিলেন এবং যুক্তি ছিল এগুলো যে মানুষ যাকে আপনি নির্বাচন করতে দিচ্ছেন তিনি প্রস্তুত কিনা। সো এত হাজার বছর আগেও এই আলাপ ছিল। এখন এই যে ফুসপানি খেয়ে ভোট দেয়, অটো দেখলে গেলে ভোট দিতে যায়, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ছিল, ও ফুসপানি দিয়ে মানুষকে গোসল করায় দিতে পারতো, কিন্তু কি জিততে পারতো? মনে হয় ও জিততে পারলো, রাতে ভোট করতো না, ও পিটিয়ে একা একা ভোট করে ফেলতে চাইতো না। তার মানে আমি যেটা বলছি যে আপনি এগুলো করেও দিনের শেষে মানুষের কালেকটিভ উইজডমকে আপনি ম্যানিপুলেট করতে পারেন নাই। এই দেশের মানুষ কিন্তু সঠিক ভোটটা দিয়েছে ডেসপাইট এভরিথিং। আমি আবারও বলছি, আপনি 18 সালের নির্বাচনে রাতের বেলা সিল মেরেছেন কেন? আপনি প্রত্যেকের হাতে হাজার হাজার টাকাও দিয়ে আসতে পারতেন, কেউ কেউ নিতেও হয়তো, কিন্তু আওয়ামী লীগ কি ভোটে জিতত? একটা সার্ভের রিপোর্টের মতো এসছে, সম্ভবত যে একটা পত্রিকায় দেখলাম, একটা গোয়েন্দা সংস্থার, তারা দেখেছে সর্বোচ্চ 22টা সিট পেতে পারে 18 সালে আওয়ামী লীগ। সুতরাং মানুষের কিন্তু কালেকটিভ উইজডম আমি আমাদের দেশেও মনে করি ভালো, এবং এভাবে যদি ক্রমাগত হতে থাকে কোনো একদিন দলগুলোকে আসলে অনেক রিফর্ম মেনে নিতে হবে। আপার হাউস নিয়ে ফুয়াদ ভাই যেটা বললেন, মানে হাউস অফ লর্ডস তো আসলে একটা উদাহরণ, অনেক রকম আপার হাউস আছে। ধরুন আমাদের প্রতিবেশী নেপালেও তো আপার হাউস হয়েছে, ওখানে কি জমিদাররা আপার হাউসে আছে? উত্তর হচ্ছে না। আমি একদম একেবারে আমাদের কাছাকাছি যেটা হয়েছে সেটার কথা বলছি। ভিন্ন উদ্দেশ্য, এটা উদ্দেশ্যটা আমি আসছি পরে। বা ইউনিটারি স্টেট, আমরা নেপাল যদি একটা ফেডারেল স্টেট, ইউনিটারি স্টেট ইটালি, ওখানে আপার হাউস আছে এবং ওখানেও নিশ্চিতভাবেই এই জমিদার শ্রেণীর লোকজন আসেন। এটা হাউস অফ লর্ডস এর মতো না, ওটা একটা মডেল। সারা পৃথিবীতে আরো এন্তার উদাহরণ আছে যেখানে সাধারণ মানুষজনই আপার হাউসে আসে। এটাকে আপার হাউস বলা হচ্ছে, কিন্তু এটা মানে এই না যে ঠিক এটা অনেক উঁচু কিছু। রাদার বেশিরভাগ ক্ষেত্রে আপার হাউসের ক্ষমতা, নেপালে আপার হাউসের ক্ষমতা লোয়ার হাউসের চেয়ে অনেক কম। আমেরিকাতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সেনেটকে একটু বেশি পাওয়ারফুল ধরতেও পারি, কিন্তু নেপালে না। ভারতের রাজ্যসভা, আপার হাউস বলছি, ভারতের রাজ্যসভার ক্ষমতা অনেক কম তুলনামূলকভাবে তাদের লোকসভার চাইতে। সো আমরা কি মডেল তৈরি করবো, ইট ডিপেন্ডস অন আস। আমাদেরটা কেন লাগলো, আমি খুব সিরিয়াসলি এটার পক্ষে ছিলাম, দীর্ঘদিন থেকে টেনে কথা বলছি। আমি আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে আলাপটা শুরু হয়েছিল সেটাকে আসলে ইনকর্পোরেট করা দরকার বলে মনে করি। আমরা ভোট হচ্ছে, মানুষ ইলেক্টেড হচ্ছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে ভোটের পার্সেন্টেজের কোনো হিসাব হয় না। ধরুন 8 সালে বিএনপি 30-31টা সিট পেয়েছে, ভোটের পার্সেন্টেজও 30-31%। 27টা সিট পেয়েছে জাতীয় পার্টি, ও 7% ভোট পেয়ে, মানে 1/4 অফ বিএনপি পেয়ে সে বিএনপি প্রায় সমান সিট পেয়ে গেল। আবার এমনও টেকনিক্যালি সম্ভব 10-15-20% ভোট পাবে, কিন্তু সে সিট পাবে না। তো এই জিনিসগুলো তো মানে অ্যাকোমোডেট করা দরকার। সো লোয়ার হাউসে আমাদের এক্সিস্টিং সংসদে এটা যা কেউ কেউ বলেছিলেন যেটা এখানে ইনক্লুড করা হোক, এটার আমি বিরোধী, সিরিয়াসলি বিরোধী। সেটা হলো আসলে আমাদের সরকার গঠনই হবে না। পৃথিবীর অনেক দেশ, ধরুন জার্মানিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, ওখানে রীতিমতো বহু সময় বিরোধী দলকেও সরকারের পার্ট হতে হয়েছে সরকার টিকিয়ে রাখার জন্য। সো অত্যন্ত উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় এটা হতে পারে। সো আমরা যেটা পরবর্তীতে চিন্তাটা আসলে ঠিক আছে, আমরা আবার এটাও চাই যে একটা সরকারের হাতে একটা মাইনরিটির শাসন। আমাদের কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্টের প্রবলেম কোথায়? ডেমোক্রেসি কিন্তু মেজরিটির শাসন। তো ধরুন 30%-35% ভোটে আপনি 150 সিট 160 সিট আমাদের ট্রেডিশন অনুযায়ী পেয়ে যেতে পারেন, তো আপনি তো মেজরিটি হলেন না। সুতরাং আমরা যে অল্টারনেটিভটার কথা এখন ভাবা হলো সেটা হচ্ছে, আমরা একটা সহজ উদাহরণ দিই যে 35% ভোট পেয়ে একটা দল 160-70টা সিট পেল, সে সরকার গঠন করে ফেললো। কিন্তু আপার হাউস এটাই ধরুন 35% যদি পেত, সে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে সে 105টা সিট পায়, তার আরো 36টা সিট প্রয়োজন, সে সরকারই গঠন করতে পারবে না। সো সরকার গঠন করলে আপার হাউসে আপনি তখন দেখুন 100 সিটের মধ্যে উনি 35টা পেলেন, তো তার মেজরিটির জন্য 60 আরো 16টা সিট লাগবে। এখন আসলে এটা আমাদেরও ব্যাপার যে আমরা আপার হাউসকে কি কি ক্ষমতা দেব। কিছু বিলের ক্ষেত্রে আমরা যদি সিলেক্টেড রাখি, এটা এক একজনের এক এক রকম চিন্তা আছে। ধরুন বাজেট যদি আমরা বলি 2টো হাউসে পাস হতে হবে, আমরা যদি বলি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সাথে রিলেটেড যে আইনগুলো সেগুলো সেখানে যাবে, মানুষের উপর ট্যাক্স ব্যাটের যে বিষয়টি আছে সেটিও হতে পারে, বা আমরা আপার হাউসকে এক্সক্লুসিভ কিছু পাওয়ার সেনেটকে যেমন দেওয়া হয়েছে কিছু দিতে পারে। এটা কি করব আমরা পরের আলোচনা। এতে দুটো কাজ হলো, একটা হচ্ছে সরকার স্টেবল হলো, কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, সরকারের হাতে সব কিছু অসীম ক্ষমতা। আমি এভাবে একটা উদাহরণ দিচ্ছিলাম একটু আগে একটা চ্যানেলে, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত আইন।
এটা লোয়ার হাউসে সরকার পাশ করে ফেললো, এরপর আপার হাউসে গেল, ও তো 16টা ভোট লাগবে, সে খুঁজছে 16 ভোট যারা তাকে দেবে তারা শর্ত দিল না তোমাকে এই ধারা পাল্টাতে হবে, ওই ধারা পাল্টাতে হবে, এরকম এরকম করে নানান রকম চাপ তৈরি করে দেখা গেল তখন সরকার বাধ্য হলো টু চেঞ্জ দ্যাট, কারণ না হলে সেই আইনটা পাস করতে পারবে না। সো এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যাবে, এবং ওখানেও খুব যে আহামরি জমিদার বা ধনী আসবে তা না। তবে ফুয়াদ ভাইয়ের সাথে আমি এই জায়গায় একমত যে এর মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আছে। এখন বাণিজ্য কি লোয়ার হাউসে হচ্ছে না? লোয়ার হাউসেও হচ্ছে। এই অভিযোগ তো লোয়ার হাউসের ক্ষেত্রে বা আমাদের এখনকার যে সংসদ সেটার ক্ষেত্রে আছে। আর বয়স নিয়ে আমার একদম স্পষ্ট একটা কথা আছে, আমি খুবই হতাশ হয়েছি বয়সটা দেয়া নিয়ে। সেটা হচ্ছে আমার দেখে মনে হলো এই সংবিধান এবং 10% কোটা রাখতে হবে মানে মনোনয়নের ক্ষেত্রে, মনে হলো এই প্রেক্ষাপট দেখে একটা সংবিধান লেখা হচ্ছে। একটা দেশের একটা বিশেষ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনি একটা সংবিধান লিখতে পারেন না। একটা সংবিধান দীর্ঘমেয়াদী ব্যাপার, যে কেউ সার্চ করতে পারেন, প্রচুর গুরুত্বপূর্ণ গবেষণা আছে। 25-এর আগে কারো কোনো সাইকোলজিক্যাল ম্যাচুরিটি আসে না, ফুল স্টপ। খুব গুরুত্বপূর্ণ স্টাডি আছে। আর বাংলাদেশের মতো দেশ আরো পরে আসে না, পরে না, ইজ আ ভেরি টাফ কান্ট্রি টু গভর্ন। মানে আপনি কেউ বলে যে ওই দেশে কানাডা তো ট্রুডো এত কম বয়সে চালাইছে, কানাডা চালানো কিছু না, আমাকে বসিয়ে দেন, আমি খুব ভালো মতো কানাডা চালাই আসবো, কারণ সিস্টেম রানস দ্য কান্ট্রি। এটা হলো মূল ব্যাপার। আপনি কিছু পলিসি ঠিক করবেন, আপনাকে এখন প্রতিটা ধাপে ধাপে, আমি নাম বলছি না, কয়েকজন উপদেষ্টার সাথে কথা প্রসঙ্গে ওনারা কি পরিমাণ ক্রাইসিস ফেস করছেন এই আমলাতন্ত্র পার হয়ে কাজ করার জন্য। সো বাংলাদেশে কিন্তু এই কাজগুলো তো সোজা না। আপনি এই কাজটা করলেন, আমি সিরিয়াসলি এটার বিরোধিতা করি। এখন ফুয়াদ ভাই রাইটলি বলেছেন, খুবই এক্সেপশন দুই একজন অসাধারণ হতে পারে, কিন্তু এটা তো এক্সেপশন। আমরা একটা নিয়ম কোনোদিন এক্সেপশনের কথা মাথায় রেখে করতে পারি না। তো আমার কাছে এটা একেবারেই পছন্দ হয়। আমার মনে হয় যে প্রফেসর আতাউর রহমানের বিষয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন। ওই প্রসঙ্গে একটু বলতে চাই, মানে আমাদের দীর্ঘদিন প্রধানমন্ত্রীর ব্যালেন্স অফ পাওয়ারের বিষয়টি। জি এক্স্যাক্টলি, দীর্ঘদিন এই আলাপটা ছিল। এখন এই আলাপটা করতে করতে একটা জিনিস দাঁড়ালো যে আমরা দুজন ব্যক্তিকে যদি যথেষ্ট পাওয়ারফুল করে তুলি, স্যার যেটা বলছেন, ট্রুলি এই কনফ্লিক্ট হবে তখন, কে কত পাওয়ার, কে কিভাবে এক্সারসাইজ করবেন। সো দুটো সাজেশন এই কমিশনে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে আমি ওনাদের একটা কনসালটেশনে গিয়েছিলাম, এ দুটো আমি নিজেও বলেছি, অনেকেই বলেছেন, সো এটা অ্যাকসেপ্টেড হয়েছে। একটা হচ্ছে প্রেসিডেন্টকে ঠিক এতটা ছোট বানিয়ে ফেলার দরকার, মানে আমাদের পার্লামেন্টটা যারা মেজরিটি হয় তিনি যাকে চান তিনিই প্রেসিডেন্ট, সোজা সাপটা কথা। আমরা যদি এমন করি, উইচ আই প্রপোজড, ওনারা কাদেরকে প্রপোজ করেছেন জানি না, আমি প্রপোজ করেছি আমাদের একটা প্রেসিডেন্টের ইলেক্টোরেট। ইন্ডিয়াতে যেটা হয়, ইন্ডিয়াতে বোথ দ্য হাউসের মেম্বার্স এবং তাদের যে রাজ্য যে বিধানসভাগুলো আছে, লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সব সদস্য মিলে একটা ইলেক্টোরেট তৈরি হয়, তারা প্রেসিডেন্ট নির্বাচন করে। তাতে কিন্তু টেকনিক্যালি সম্ভব ক্ষমতাসীন দলের বাইরেও কেউ প্রেসিডেন্ট হতে পারে। এটা হলো এক। তো আমাদের যেহেতু ফেডারেল স্টেট না, আমরা চিন্তা করছিলাম যে দুটো হাউস যদি হয়, দুটো হাউসের মেম্বাররা এবং আমাদের লোকাল গভর্নমেন্টের, এটা আমরা কাদেরকে নেব সেটা, ধরুন উপজেলায় যদি আমরা পুরো পরিষদটাকে নেই, ইউনিয়নে শুধু চেয়ারম্যানকে নিলাম, এভাবে আমরা একটা ইলেক্টোরেট যদি তৈরি করি, আর যদি সব মেম্বারকে নেই, সংখ্যাটা 66,000 হয়। এদের ভোটে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয়, তাহলে দেখা যাবে শুধু সব ক্ষমতাসীন দলের যিনি আছেন তিনিই হবেন না, অন্য বিপরীত। আচ্ছা, এখন ব্যালেন্সিং এর চাইতে আসলে ব্যালেন্সিং এর মেথড যেটা শুরু করা হয়েছিল, আমি খুব পছন্দ করি শ্রীলঙ্কায় যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে ওরা কনস্টিটিউশনাল কমিশন বলে। এই কমিশনটার পলিটিক্যাল লিডারশিপ এবং এর বাইরেও মানুষজন, সংসদের সদস্য সহ। কিন্তু আমাদের কমিশন প্রপোজ করেছেন কনস্টিটিউশনাল কাউন্সিল। এখানে প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, অন্য আরেকটা দল থেকে একজন থাকবেন, তৃতীয় প্রধান, দুই স্পিকার থাকবেন, দুই ডেপুটি স্পিকার দুজন কিন্তু বিরোধী দলীয় তারা প্রপোজ করছেন। তো এখানে আরো বিরোধী দলীয় সদস্য ঢুকছেন। শ্রীলঙ্কা যেটা আছে, ওরা আবার এদের মতামতের ভিত্তিতে আরো বাইরে থেকে 4-5 জন আছে। আচ্ছা, এরা সবাই মিলে কতগুলো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করবেন, সেটা নির্বাচন কমিশন হোক, সেটা উচ্চ আদালতের বিচারকরা, এমনকি বিভিন্ন বাহিনী প্রধান। শ্রীলঙ্কায় কিন্তু পুলিশ প্রধানও প্রধানমন্ত্রী করতে পারেন না, পুলিশ প্রধানও আসলে নিযুক্ত হয় ওই কমিশনের মাধ্যমে। সো এটা যখন আপনি করতে পারবেন, তখন দুজনের ব্যালেন্স, ওখানে প্রেসিডেন্টও আছেন, প্রধানমন্ত্রীও আছেন, সবাই মিলে আসলে এই নিয়োগগুলো করছেন। সুতরাং একটা স্টেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলমতের মানুষরা একত্র হয়ে এই নিয়োগগুলো করেন, তাতে প্রধানমন্ত্রীর যে সক্ষমতা, প্রধানমন্ত্রীর যে অসীম পাওয়ার, এটার মধ্যে একটা লাগাম পড়ার সম্ভাবনা তৈরি হয়। এভাবে আমাদের এইবার কনস্টিটিউশন কমিশন, এই জাতীয় নির্বাচন আগে আর পরে হচ্ছে সংসদ নির্বাচন, আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখবেন? আমি ব্যক্তিগতভাবে, এটা একেবারেই আমার ব্যক্তিগত অপিনিয়ন, মানে আমরা মানে স্থানীয় সরকার নির্বাচনের যে সংখ্যা, এই পরিমাণ সংখ্যার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে, আমরা এভাবে যদি বলি, আমাদের প্রধান উপদেষ্টার একদম স্পষ্ট একটা কথা আছে, রাজনৈতিক দলগুলো যদি যথেষ্ট সংস্কারে রাজি না হয়, তাহলে এই বছরের মধ্যে নির্বাচন হবে।
সো নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে, এই বছরের মধ্যে নির্বাচন হচ্ছে, ফুল স্টপ। এটা উনি বলে দিয়েছেন এবং উনি কোনো রকম কোনো কিছু চাপিয়ে দেবেন না, এই কথা উনি একাধিকবার স্পষ্ট করেছেন, হুইচ ইজ ভেরি রাইট। গায়ের জোরে ভালো কিছুও চাপিয়ে দেওয়া যায় না। তো তাই যদি হয় এই 1 বছরের জন্য নির্বাচন কমিশন কি জাতীয় নির্বাচনের প্রস্তুতি যথেষ্ট করতে পারবে? আমি মনে করি। যেমন একটা উদাহরণ দিই, ভোটার তালিকার আরেক ইভেন একটা চ্যালেঞ্জ আছে, এবার প্রবাসী ভোটারদেরকে অনেক বেশি ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং তাদের ভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজে আমাদেরকে তাগিদ দিয়েছেন। সো আমরা আমাদের ক্ষেত্রে এটার জন্য একটা মেকানিজম বের করা, কিভাবে তারা দ্রুত এটা হতে পারেন, কিভাবে তাদের ভোট প্রদান হতে পারে, সো অনেক কাজ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এখন যদি পুরো লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনি মাঠে নিয়ে আসেন, তাহলে যে পরিমাণ চাপ পুলিশ বাহিনীর ওপরে বা প্রশাসনের ওপরে, বিশেষ করে পুলিশ বাহিনীর ওপরে পড়বে, পুলিশ বাহিনী এখনো তো আসলে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। আমি একজনের কাছে শুনলাম, পুলিশ কোথাও অভিযান করতে যাবে, সেখানকার স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে বলছে আপনার কিছু লোকজন আমার সাথে রাখেন, মানে আমি শুনে খুব অবাক হয়েছি। সো এইরকম পুলিশ বাহিনী এখন এই নির্বাচনগুলো করতে চ্যালেঞ্জ পড়ে বিপদ হবে। তবে আমি একটা জিনিস মনে করি, কিছু পাইলটিং করা দরকার, কারণ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু এফেক্টিভলি কাজ করছে। যেমন আমাদের আগের নির্বাচন কমিশনগুলো যেটা করতো, জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচন করতো, কিছু দু একটা সিটি কর্পোরেশন করতে পারে এবং পাইলট হিসাবে কিছু উপজেলা পরিষদ করতে পারে কিছু। আর এখানে একটু যোগ করে রাখি, হ্যাঁ, আমাদের লোকাল গভর্নমেন্ট না থাকায় কিন্তু অনেক সেবা বিঘ্নিত হচ্ছে। সরকারকে দ্রুত সেই সেবা যাতে ঠিকঠাক মতো হয়, অল্টারনেটিভ একটা ব্যবস্থা যদি নির্বাচন না হয় সেটা করা দরকার।